যাক, এমন দুই বন্ধুর গল্প যা হয়তো বুদ্ধিমত্তা নিয়ে আমাদের এতদিনের চেনা ভাবনাগুলোকে একটু হলেও নাড়িয়ে দেবে। আমরা তো প্রায় মানুষকে বুদ্ধির পাল্লায় মাপি, তাই না? বলি ওর বুদ্ধি বেশি, ওর কম। কিন্তু আসলে কি ব্যাপারটা এত সহজ? একজনের বুদ্ধি কি সত্যি আরেকজনের চেয়ে কম হতে পারে? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন রাহুল আর সুমনের গল্পটা শোনা যাক। আমাদের গল্পের কেন্দ্রে আছে দুজন, রাহুল আর সুমন। ওরা একই স্কুলে পড়তো, একই ক্লাসে বসতো, কিন্তু ওদের জগৎটা ছিল একেবারে আলাদা। আর ওদের জীবনই আমাদের বুদ্ধির আসল পরিচয়টা চিনিয়ে দেবে। তো গল্পের শুরুটা ওদের স্কুল জীবন থেকে, যেখানে রাহুল আর সুমনের প্রথম পরিচয়। ওরা একই ক্লাসে পড়লেও দুজনের মধ্যে তফাৎটা ছিল দিন আর রাতের মতো। একদিকে ছিল রাহুল, পড়াশোনায় তুখর, ক্লাসের ফার্স্ট বয়, অঙ্ক আর বিজ্ঞানে ওর ধারে কাছে কেউ ছিল না, শিক্ষকদের তো চোখের মণি। আর অন্যদিকে ছিল সুমন, পরীক্ষায় টেনে টুনে পাশ করতো, কিন্তু ওর হাতে ছিল জাদু। ফেলে দেওয়া জিনিস দিয়েও এমন দারুণ সব খেলনা বানিয়ে ফেলতো যা দেখলে অবাক হতে হয়। স্বাভাবিকভাবেই স্কুলের চোখে, সমাজের চোখে রাহুলই ছিল বুদ্ধিমান। ওর পরীক্ষার নম্বরগুলোই যেন ছিল ওর বুদ্ধির সার্টিফিকেট। সবাই বলতো ও জীবনে অনেক বড় হবে। আর সুমন, ওর কপালে জুটেছিল কম বুদ্ধিমানের তকমা। কারণটা খুব সোজা, ও তো আর পরীক্ষায় ভালো নম্বর পেত না। বুদ্ধির এই এক রৈখিক সংজ্ঞাটাই যেন ওর পরিচয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা যেটাকে বুদ্ধি বলে ধরে নিচ্ছিলাম, সেটাই কি সব? নাকি গল্পের আসল চমকটা অন্য কোথাও অপেক্ষা করছিল? চলুন এবার এক লাফে অনেকটা সময় পেরিয়ে যায়, আজ থেকে ঠিক 20 বছর পর। দেখি তো আমাদের সেই দুই বন্ধুর জীবন এখন কোথায় দাঁড়িয়ে। সময় কিন্তু অনেকখানি বদলে গেছে। স্কুলের সেই বুদ্ধিমান আর কম বুদ্ধিমান তকমাগুলো কি ওদের জীবনের সত্যিটাকে বাঁধতে পেরেছিল? চলুন দেখাই যাক। আর ফলাফলটা বেশ অবাক করার মতোই। রাহুল একটা বড় কোম্পানিতে ভালো চাকরি করে, বেশ আন্তপূর্ণ জীবন কাটাচ্ছে। এটা অবশ্যই একটা বড় সাফল্য। কিন্তু সুমন, সেই ছেলেটা যাকে সবাই কম বুদ্ধিমান ভাবতো, সে আজ একটা মস্ত ফার্নিচার কারখানার মালিক। তার অধীনে 50 জন কর্মচারী কাজ করে, আর তার তৈরি জিনিসপত্র বিদেশেও যায়। অনেকদিন পর দুজনের যখন দেখা হলো, রাহুলের অবাক হওয়া প্রশ্নের উত্তরে সুমন খুব সহজ একটা কথা বলেছিল, তুই তোর বুদ্ধিটা পড়াশোনায় লাগিয়েছিলি, আর আমি সেটা হাতে লাগিয়েছিলাম। তফাৎ তো শুধু এটুকুই। আসলে বুদ্ধিটা কম বা বেশি ছিল না, শুধু প্রয়োগের জায়গাটা ছিল আলাদা। সুমনের এই সহজ কথাটা কিন্তু আমাদের একটা গভীর জিনিস শেখায়। এই গল্প থেকে বুদ্ধির আসল পরিচয়টা কি, চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। আসলে বুদ্ধিমত্তা কোনো একটা নির্দিষ্ট জিনিস নয় যা শুধু পরীক্ষার নম্বর দিয়ে মাপা যায়। এটা আসলে আমাদের প্রত্যেকের ভেতরে থাকা একটা বিশেষ ক্ষমতা বা প্রতিভা। মানে ভাবনার ধরন তো নানা রকম হতে পারে। কেউ হয়তো সংখ্যা দিয়ে ভাবে, সে গণিতবিদ হয়। কেউ রং নিয়ে ভাবে, সে হয়ে ওঠে শিল্পী। কেউ সুর দিয়ে ভাবে, সে হয় সঙ্গীত শিল্পী। আর কেউ সুমনের মতো হাত দিয়ে ভাবে আর হয়ে ওঠে একজন সফল কারিগর বা উদ্যোক্তা। এর প্রত্যেকটাই কিন্তু বুদ্ধিরই এক একটা অসাধারণ রূপ। তাহলে বোঝাই যাচ্ছে, বুদ্ধির ধারণা যদি এত বিশাল হয়, তাহলে সফল হওয়ার রাস্তাই বা কেবল একটা হবে কেন? জীবনের পথে সাফল্যের জন্য অনেক দরজাই খোলা থাকে। আমাদের শিক্ষা ব্যবস্থা বা সমাজ বেশিরভাগ সময় কি করে? তারা একটা মাত্র দরজা দিয়েই সবাইকে বিচার করে। আর সেই দরজাটা হলো পুঁথিগত বিদ্যার, মানে পরীক্ষার নম্বরের দরজা। কিন্তু জীবনটা তো একটা বিশাল বাড়ির মতো, তাই না? আর সেই বাড়িতে ঢোকার জন্য দরজা কিন্তু একটা নয়, অনেক। শিল্প, খেলা, ব্যবসা, কারিগরি দক্ষতা, এর প্রত্যেকটাই এক একটা আলাদা দরজা যা দিয়ে সাফল্যের শিখরে পৌঁছানো যায়। তাই কাউকে কম বুদ্ধিমান বলে দাগিয়ে দেওয়ার আগে চলুন একবার থামি, একবার ভাবি, হতে পারে সে আমাদের চেনা ছকের বাইরে এমন কোনো পথ ধরে এগোচ্ছে, এমন কোনো দরজা ব্যবহার করছে যা আমাদের চোখেই পড়েনি। দেখুন, রাহুলের জন্য একটা দরজা সঠিক ছিল, আবার সুমনের জন্য আর একটা। আসল প্রশ্নটা হলো, আমাদের প্রত্যেকের নিজের জন্য সঠিক দরজা কোনটা? আর সেই দরজাটা খুঁজে বের করাটাই তো জীবনের আসল চ্যালেঞ্জ, তাই না?